এই ভগ্নাংশগুলোর মাঝে কোনগুলো বীজগণিতীয় ভগ্নাংশ, কোনগুলো পাটিগণিতীয় ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ, আবার কোনগুলোকে ভগ্নাংশ বলা হবে, কোনগুলোকে ভগ্নাংশ বলা হবে না, এই কারণগুলো একজন একজন সপ্তম শ্রেণীর স্টুডেন্ট হিসাবে তোমার জানা খুবই প্রয়োজন। যদি বিষয়গুলো তোমার জানা না থাকে, তাহলে আজকের ক্লাসের পুরো ভিডিওটি তুমি না টেনে না কেটে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। অবশ্যই ক্লাস করার আগে তোমাকে বোর্ড বই সাথে খাতা ও কলম রাখতে হবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান। আজকে সপ্তম শ্রেণীর গণিতের যে ষষ্ঠ অধ্যায়ের বীজগণিতীয় ভগ্নাংশের ওপর আমরা ক্লাস নিই। আমরা এখানে বেসিক থেকে শুরু করে অধ্যায়ের পুরো অঙ্কগুলো ধরে ধরে আমরা করার চেষ্টা করব। প্রথমে বীজগণিতীয় ভগ্নাংশ, এই অধ্যায়ের নামটার দিকে খেয়াল করো যে বলছে বীজগণিতীয় ভগ্নাংশ। এই বীজগণিতীয় ভগ্নাংশ বিষয়টা বোঝার আগে তোমাকে কিছু বেসিক ধারণা আমি দিই। সেটা হচ্ছে এক নম্বরে ধরো, সেটা হচ্ছে বীজগণিত তাহলে কাকে বলে বা বীজগণিত বিষয়টা কেমন। তারপরে হচ্ছে বীজগণিতীয় রাশিটা কেমন বা বীজগণিতীয় রাশি কাকে বলে। তারপর আমরা জানবো বীজগণিতীয় ভগ্নাংশ সম্পর্কে। প্রথমে যদি আমরা আসি বীজগণিত কাকে বলে সেটা বোঝার জন্য আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা একটু সহজ হতে পারে। যেমন ধরো আমি বললাম আমার কাছে কিছু আম ছিল, আমার বন্ধু আমাকে আরো 3টা আম দিল। আমার কাছে কিছু আম ছিল, আমি কিন্তু নির্দিষ্ট করে বলিনি। আমার কাছে কিছু আম ছিল, আমার বন্ধু আমাকে আরো 3টি আম দিল। তাহলে আমার মোট আম হলো 10টি। তাহলে দেখো বীজগণিতের ভাষায় যদি তুমি এটা লিখতে যাও, এই যে কিছু আম দিল, আমি যেটা জানি না ওটাকে আমরা এক্স এর মাধ্যমে যদি মনে করি যে আমার কাছে ছিল এক্সটি আম, আমার বন্ধু আমাকে দিল আরো 3টি আম, তাহলে সমান, অর্থাৎ মোট আম তাহলে কয়টি হলো? 10টি। তাহলে তুমি দেখো এই বীজগণিতের ভাষায় আমরা যে লিখলাম x + 3 = 10, এই যে এক্সটা যেটা লিখলাম এটা হচ্ছে তোমার অজ্ঞাত রাশি। এই অজ্ঞাত রাশিগুলোকে বীজগণিতে চলক বলা হয়। কি বলা হয়? চলক। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু, যে আমাদের যখন গণিতের যে শাখায় যে অজ্ঞাত রাশি বা চলকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়, তখন ওই শাখাটার নাম হচ্ছে বীজগণিত। বিষয়টা খেয়াল করো যে আমাদের গণিতের যে শাখায় অজ্ঞাত রাশি বা চলকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়, যেমন তোমাকে যদি বলা হয় যে এই স্যারের কাছে কটা আম ছিল বা তোমার কাছে কয়টা আম ছিল, কয়টা কিছু আম ছিল বলা হয়েছিল, সেটাকে আমরা কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। তাহলে x + 3 = 10, তুমি যদি এখানে মান নির্ণয় করো তখন এর থেকে মান আসবে, x এর মান কত আসবে বলো তো? 7। তাহলে কিন্তু আমরা এই x এর মাধ্যমে এই x চলক ব্যবহার করে খুব সহজে জেনে গেলাম যে ওই যে আমার কাছে কিছু আম ছিল বলছিলাম, সেখানে কটা আম ছিল? 7টা আম ছিল। এখানে তো একটা সহজ হিসাব, কিন্তু এটাকে যদি সমীকরণ হিসেবে আমরা আরো বড় করি তখন কিন্তু আমরা দেখে বলে ফেলতে পারবো না এরকম করে, তখন কিন্তু ক্যালকুলেশন করে তোমাকে বের করে দেখতে হবে। তাহলে দেখো এই যে চলকের যে মানটা আসছে, এর মানটা বের করার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানটা খুব সহজে করতে পারলাম। যে স্যারের কাছে কটা আম ছিল? 7টি আম ছিল। ঠিক একই রকম ভাবে বীজগণিতের মধ্যে এই অজ্ঞাত রাশি বা চলক ব্যবহার করা হয়। তার প্রধান শর্তই হচ্ছে এটা, অজ্ঞাত রাশি বা চলক ব্যবহার করে যখন বিভিন্ন সমস্যার সমাধান করা হবে তখন তাকে আমরা বীজগণিত, তাকে ওই শাখাটাকে বা ওই যে টাইপের অঙ্কগুলোকে আমরা বীজগণিত বলতে পারবো। এখন আসো বীজগণিতীয় রাশিটা কাকে বলে। বীজগণিতীয় রাশি খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। আমি যদি এক্সাম্পল স্বরূপ লিখি x + 3, বিষয়টা খেয়াল করো, আমি লিখলাম x + 3। তাহলে দেখো তো এখানে কোন জিনিসটা আমি এটাকে কখন বীজগণিতীয় রাশি বলতে পারবো বা বীজগণিত রাশি বলতে পারবো কিনা এটা আমরা একটু যদি খেয়াল করি। দেখলাম এখানে x + 3, এই xটা কি বলতো? চলক। তো চলকটা কি? অজ্ঞাত রাশি। আমরা জানি অজ্ঞাত রাশিটাকে কি বলা হয়? চলক বলা হয়। আর এখানে আছে তোমার এটাকে বলা হয় ধ্রুবক, যে মানটা কখনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বা কখনো পরিবর্তন হবে না, সবসময় নির্দিষ্ট থাকবে, তাকে কি বলা হবে? ধ্রুবক বলা হবে। আর যেটা পরিবর্তনশীল, যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে যে কোনো মান হতে পারে, তার নাম হচ্ছে চলক বা পরিবর্তনশীল একটা মান। আর এটা হচ্ছে ধ্রুবক। আর মাঝখানে দেখতে পাচ্ছ এটা কি দিলাম? প্লাস দিলাম, যেহেতু তোমার মাইনাস দেওয়া হতে পারে, গুণ ভাগ চিহ্ন আসতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে দেখলাম যে প্লাস, যেটা হচ্ছে 4টা প্রক্রিয়া চিহ্নের একটা হচ্ছে প্লাস প্রক্রিয়া, এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তাহলে আমরা দেখলাম এখানে একটা চলক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে এবং ধ্রুবক আছে। তাহলে সংজ্ঞাটা মূলত কি হতে পারে? বীজগণিতীয় রাশির সংজ্ঞাটা এমন হবে যে এখানে চলক আর প্রক্রিয়া চিহ্নের সম্মিলিত যে সংযোগ রাশিটা আসবে তার নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। তাহলে আমরা দেখলাম চলক থাকবে আর প্রক্রিয়া চিহ্ন থাকবে, ধ্রুবক কিন্তু থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেমন আমি যদি লিখি 4x, শুধু 4x লিখি, এখানে ধ্রুবক আছে না। এখানে কি আছে দেখো আমার?
যে এই চলকের সাথে যেটা গুণ অবস্থায় থাকে তার নাম কিন্তু তোমার সহগ। সহগ আছে। আবার ধরো আমি এমন লিখলাম 4x না দিয়ে এখন 4x² দিলাম। তুমি জানো এটাকে কি বলা হয়? পাওয়ার বা সূচক, বা কি বলা হয়? ঘাত বলা হয়, বা তুমি শক্তি বলতে পারো। তাহলে দেখলাম এই 4x² একটা রাশি হয়েছে। হ্যাঁ হয়েছে। কিভাবে হলো? যে একটা চলক আছে, এই জায়গায় সহগ আছে, আবার ঘাত আছে। এটা কিন্তু তোমার মূল পয়েন্ট না। তোমার মূল পয়েন্টটা তাহলে কি হলো? যে চলক থাকতে তোমার সহগ থাকতে পারে, নাও থাকতে পারে, আবার সূচক যেটাকে বলতেছি, পাওয়ার যেটাকে বলতেছি, সেটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু প্রধান বিষয় কি তাহলে? একটা চলক, একটা রাশি হওয়ার জন্য অন্তত একটা চলক তোমাকে রাখতেই হবে, অথবা অজ্ঞাত রাশি থাকতে হবে, না হলে তুমি ওটাকে রাশি বলতে পারবে না, বীজগণিতিক রাশি বলতে পারবে না। বীজগণিতীয় রাশি বলতে গেলে বা বীজগাণিতিক রাশি বলতে গেলে তোমাকে অবশ্যই ন্যূনতম একটা চলক থাকতে হবে। তাহলে দেখো 4x² কে তুমি রাশি বলতে পারছো, এই 2 তুমি কেটে দাও, তাহলে তাকেও তুমি রাশি বলতে পারছো 4x কে। আবার এই 4 তুমি মনে করো কেটে দিবা, শুধু x রাখবা, এই শুধু x কে একটা রাশি হয়েছে? হ্যাঁ অবশ্যই হয়েছে, কারণ আমরা জানি এখানে অন্তত একটা চলক থাকবে, আর প্রক্রিয়া চিহ্ন সম্বলিত যে রাশিটা আসবে তার নাম বীজগণিতিক রাশি। তাহলে দেখো প্রক্রিয়া চিহ্ন এখানে কিছু নাই, মানে কি ধরবো আমরা? এটা প্লাস ধরবো, প্রক্রিয়া চিহ্ন আছে, আবার চলক আছে, তার মানে এটাও একটা রাশি ধরা যায়। ঠিক একই রকম ভাবে এখানে x+3 দেখলাম প্রক্রিয়া চিহ্ন আছে, আর ন্যূনতম একটা চলক আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? বীজগাণিতিক রাশি। তা তোমার এখানে বেসিক যে বিষয়টা শিকার সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি হওয়ার জন্য একাধিক চলক থাকতে পারে, কোনো সমস্যা নেই, তবে অন্তত একটা চলক থাকতে হবে, আর সেখানে প্রক্রিয়া চিহ্ন অবশ্যই থাকবে। তখন আমরা ওই রাশিটাকে আমরা বীজগণিতীয় রাশি বলতে পারবো। এই হলো আমাদের বীজগণিতীয় রাশি বেসিক ব্যাপার। এখন আসো আমরা বীজগণিতীয় ভগ্নাংশ ব্যাপারটা একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ ব্যাপারটা হচ্ছে এমন যে তোমার লব, আমরা তো জানি যে প্রত্যেকটা ভগ্নাংশের লব থাকবে এবং হর থাকবে। তো এই বীজগণিতীয় ভগ্নাংশের ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে এমন ভাবে দেখতে হবে যে লব বলো অথবা হর বলো, যে কোনো একটা জায়গায় তোমার বীজগণিতীয় একটা রাশি থাকতে হবে, যে কোনো একটা জায়গায় হোক অথবা উভয় জায়গায় হোক, লব হোক হর হোক, যে কোনো একটা অথবা উভয়টাই বীজগাণিতিক রাশি থাকতে হবে। যেমন দেখো আমি লিখলাম 3/2x+3, দেখো নিচেটা কিন্তু বীজগণিতীয় ভগ্নাংশ, উপরে কি বীজগণিতীয় ভগ্নাংশ না, এমনি নরমাল একটা সংখ্যা। তাহলে আমরা এই রাশিটাকে কিন্তু বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো। আবার তোমাকে আমি যদি দিতাম, উপরে দিতাম 4x+3, নিচে দিতাম 3, এটা কি বলতে পারতাম? হ্যাঁ বলতে পারতাম। তোমার স্যার কিন্তু বলছে লবে হোক অথবা হরে অথবা উভয় জায়গায় যে বীজগণিতীয় রাশি থাকতে হবে। এই দেখো শুধু নিচে 3 আছে, আর উপরে কিন্তু অবশ্যই বীজগাণিতিক রাশি, মানে চলক সম্বলিত যে রাশি আছে 4x+3। তাহলে আমরা এটাকেও বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারছি, আবার এটাকেও বলতে পারছি। এখন যদি ধরো আমি এরকম লিখতাম যে 4x+3, নিচে আছে 2x+1, এটা কি বলতে পারবো? হ্যাঁ অবশ্যই তুমি এটাকে বলতে পারবা, কারণ উপরে একটা বীজগাণিতিক রাশি, নিচে একটা বীজগাণিতিক রাশি, তাতে কোনো অসুবিধা নেই। এটাও তাহলে আমরা কি বলতে পারবো? এটাকে বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো। এই ছিল আমাদের বীজগণিতীয় ভগ্নাংশের ব্যাপারটা, যে যখন তুমি দেখবা লবে অথবা হরে অথবা উভয় জায়গায়, লব হর উভয় জায়গায় বীজগাণিতিক রাশি আছে, তখন তুমি ওই ভগ্নাংশটাকে কি বলতে পারবা? বীজগণিতীয় ভগ্নাংশ। তাহলে দেখো আমার এখানে অনেকগুলো ভগ্নাংশ ছিল, এখন আমরা দেখি তো এখানে কোন কোনগুলো বীজগণিতীয় ভগ্নাংশ। আর সাধারণ মানুষ তুমি বোঝো যে লব বা হরের যে কোনো জায়গায় এখানে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা থাকবে, যে লব হর দুই জায়গায় সংখ্যা থাকবে, সেটা হতে পারে স্বাভাবিক সংখ্যা, হতে পারে পূর্ণ সংখ্যা, কোনো অসুবিধা নেই। লব হর দুই জায়গায় যে কোনো সংখ্যা থাকবে তাকে বলা হবে পাটিগণিতীয় ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ, নরমাল ভগ্নাংশ যেগুলোকে আমরা বলি। তাহলে দেখো তো a/x, একে একটা রাশি বলা যাবে? হ্যাঁ বলা যাবে, x একটা রাশি, তাহলে এটাকে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারবো, বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো। এখানে দেখো উপরটা একটা সংখ্যা, আবার নিচেটা একটা সংখ্যা, তাহলে এটাকে আমরা নরমাল ভগ্নাংশ যেগুলোকে বলি পাটিগণিতীয় ভগ্নাংশ, লবহর সংখ্যা সম্বলিত যে লবহর থাকে, এটাকে আমরা পাটিগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো। একইভাবে 3 দেখো যে অক্ষর আছে, কিন্তু লবেও আছে হরেও আছে, তাহলে অবশ্যই আমরা কি এটাকেও বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো। 3+x, নিচে আছে 9y, এখানেও দেখলাম রাশি আছে, তাহলে অবশ্যই এটাও কি বীজগণিতীয় ভগ্নাংশ। আবার এখানেও দেখো দুইটা রাশি আছে, লবেও রাশি হরেও রাশি, বীজগাণিতিক রাশি, কিন্তু কেন অক্ষর আছে, তুমি দেখবা যে চলক সম্বলিত অর্থাৎ অজ্ঞাত রাশি সম্বলিত যে রাশিগুলো অবশ্যই বীজগাণিতিক রাশি, যেহেতু লবেও বীজগাণিতিক রাশি হরেও বীজগাণিতিক রাশি, তাহলে আমরা এটাকে অবশ্যই বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারছি। এখন খেয়াল করে এখানে একটা জিনিস লিখলাম যে 2a/0, আবার এখানে আছে 3a/16, এটা কি রাশি বলতে পারবো কিনা দেখো তো, তোমার কাছে প্রশ্ন, এটা কি বীজগণিত রাশি বলতে পারবো কিনা তুমি একটু আমাকে কমেন্টের মধ্যে জানাও। এখন এটাকে দেখো তো, নিচে আমি 0 দিলাম, তুমি কি জানো যে নিচে 0 দিলে এটা মানটা আসলে আসে না, কখনো এটা এরর আসবে,
যে নিচে যদি 0 হয়, অর্থাৎ আমরা যখন এই ভগ্নাংশগুলো লিখতে যাব তখন এরকম বলে দিতে হবে যে হরের মান কখনো 0 হতে পারবে না, হরের মানটা কখনো 0 হতে পারবে না। যদি 0 হয় তাহলে ওইটার মানটা, ওটাকে তুমি ভগ্নাংশ বলতে পারবে না, কারণ নিচে 0 থাকলে সেটার মানটা তোমার এরর আসবে। যেহেতু এরর আসবে তখন ওইটাকে তখন আর ভগ্নাংশ বলা যায় না। তখন নিচে যখন 0 থাকবে তখন তুমি বলবা স্যার এটা ভগ্নাংশ হয়নি, এটা লেখা যাবে না, নিচে 0 লেখা যাবে না বা 0 আসবে না। তখন যদি আসে তাহলে তুমি ওটাকে ভগ্নাংশ বলতে পারছো না। এই ছিল আমাদের প্রাথমিক বা বেসিক ধারণা। এখন আমরা আসবো আরেকটা বেসিকে, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। দেখো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বেসিকে যাবো, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। এটা কিন্তু প্রায় সময় ক্লাস 7, ক্লাস 8 বা এসএসসি লেভেলে অনেক সময় চলে আসে এমসিকিউ এতে অংশে। সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশটা কি? ধরো আমি লিখলাম, একটা জায়গায় লিখলাম a বাই সি। তুমি এটা তো জানোই যে উপরে একটা বীজগণিত রাশি, নিচে একটা বীজগণিত রাশি, এটা একটা ভগ্নাংশ, আমরা বীজগণিত ভগ্নাংশ বলতে পারছি। এখন যদি আমি বলে দিই এই উপরে আমি বি গুণ করলাম, নিচেও একটা বি গুণ করলাম, তো মানে কি কোনো পরিবর্তন হবে না? লব হর উভয় জায়গায় অথবা সমান চিহ্নের বামে ডানে তুমি যদি একই জিনিস গুণ করো, যোগ করো, ভাগ করো, তাহলে অথবা লব হরের উপরে বা নিচে একই জিনিস গুণ করো বা ভাগ করো, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা জানি। যে লবের জায়গায় আমরা দেখলাম বি গুণ করছি, হরের জায়গায় বি গুণ করলাম, তাহলে এই রাশির কোনো মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। রেজাল্টটা কি আসছে? এবি বাই কি বিসি, অথবা সিবি তুমি যাই, কোনো সমস্যা নেই। তাহলে বলবো আমরা কি, এখানে মূল ভগ্নাংশটা কি ছিল? এ বাই সি। তাহলে আমরা বলতে পারবো এই এ বাই সি এর একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে এবি বাই বিসি। যখন তুমি আরো সহজ করে বলি যে যখন লব বা হরকে একই জিনিস বা একই একটা পদ ধারা উপরেও গুণ করবা, নিচেও গুণ করবা, বা উপরেও ভাগ করবা, নিচেও ভাগ করবা, তাহলে মানে কোনো পরিবর্তন হবে না। তখন আমরা বলবো এই ভগ্নাংশটা যেমন এটা সেম, একই মান, মানে কোনো পরিবর্তন হয় নাই, এটা যেমন ছিল এটা তেমনই আছে, শুধু উপরে আর নিচে দুটা বি তোমার প্রয়োজন হয়তো তুমি গুণ করছো। তাহলে আমরা এই ভগ্নাংশটা এটাকে কি বলতে পারবো? সমতুল। আবার এটার সমতুল কোনটা? এটা পরস্পর সমতুল আমরা বলতে পারবো। তাহলে এরকম বলতে পারবো যে এ বাই সি ও এবি বাই বিসি পরস্পর কি? সমতুল, পরস্পর সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, এরকম ব্যাপারটা। এখন ধরো আমি যদি বলে দিই যে এ বাই কে, এটা ও এটা, এই দুটো কি সমতুল হয়েছে কিনা দেখো তো। এখানে বলছি এ বাই কে, এখানে বলছি বি স্কয়ার বাই কে বি। বিষয়টা খেয়াল করো তো, সমতুল হলো কিনা ভালো করে খেয়াল করো। যে নিচে কে আছে, এক নিচে বি গুণ করছি, উপরে কি আমাদের বি ছিল নাকি এ ছিল? এ ছিল। যদি উপরে আমি এখানে বি দিতাম তাহলে এটা সমতুল হইতো, কারণ একটা বি এখানে আছে আর একটা বি যখন উপর নিচে গুণ করলাম তখন বি স্কয়ার হইতো। তাহলে এখন এটাকে কিন্তু আমরা সমতুল ভগ্নাংশ বলতে পারবো না, কারণ এখানে এ ছিল, এ কোথায়? এত নাই এখানে। এটা পরস্পর, এটা সমতুল ভগ্নাংশ কিন্তু হয় নাই। তবে আমি যদি এই জায়গায় প্রথম ভগ্নাংশটিকে বি বাই কে দিতাম, তাহলে এই বি বাই কে এর সাথে কিন্তু এটা অবশ্যই সমতুল হইতো। তুমি দেখো উপরে যদি বি গুণ করি তাহলে বি স্কয়ার হলো, আর নিচে বি গুণ করলে কি হলো? কে বি হলো বা বি কে হলো। তাহলে তখন এই দুইটার সাথে পরস্পর আমরা সমতুল বলতে পারবো, কিন্তু এটা কিন্তু সমতুল, এই দুইটা পরস্পর সমতুল হয়নি। এই ছিল আমাদের সমতুলের ব্যাপারটা। এখন আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বেসিক শিখবো, এটা হচ্ছে লঘিষ্ঠকরণ বা লঘুকরণ বিষয়টা। লঘুকরণ বা লঘিষ্ঠকরণ, লঘিষ্ঠকরণ। লঘুকরণ হচ্ছে একে তুমি যত ছোট করতে পারো, যত মিনিমাইজ করে যত ছোট মান আনা যায়, এটা হচ্ছে লঘুকরণ, যত ছোট মান আনতে পারো। আর লঘিষ্ঠকরণ ভগ্নাংশটা হচ্ছে, লঘিষ্ঠকরণ ভগ্নাংশটা এমন একটা ভগ্নাংশ যে ভগ্নাংশে তোমার লব আর হরের মাঝে এক ছাড়া আর কোনো কিছু গুণনীয়ক থাকতে পারবে না, কোনো গুণনীয়ক থাকতে পারবে না। যেমন তুমি যদি বলো যে এখানে আমি বললাম মনে করো 4/9, 4/9, তুমি দেখো তো এখানে কোনো কিছু কি গুণনীয়ক আছে? 4 আর 9 এর মাঝে কোনো গুণনীয়ক আছে? না, কারণ এখানে তোমার 4, এখানে কিন্তু 9, 4 এবং 9 এর মাঝে এখানে গুণনীয়ক এক ছাড়া কোনো কিছু নেই। তাহলে এটা অলরেডি তোমার লঘুকরণ অবস্থায় আছে। কিন্তু আমি যদি এখানে বলতাম 16, নিচে বলতাম তোমার 8 বলতাম, দেখো তো উপরে 16 নিচে 8, এটা কি তোমার অলরেডি কি লঘুকরণ আছে নাকি করতে হবে? যে তোমার স্যার কিন্তু বলছে লঘিষ্ঠকরণ ভগ্নাংশ, যদি তুমি লঘিষ্ঠ ভগ্নাংশ তুমি বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু লব হরের মাঝে এক ছাড়া আর কোনো কিছু গুণনীয়ক থাকতে পারবে না। তাহলে দেখো নিচে 8 আছে, উপরে 16 আছে, তুমি কি এর মধ্যে কমন গুণনীয়ক কি আছে? 8 আছে। তাহলে এই 8 দিয়ে তুমি যদি এটাকে কেটে দাও তাহলে কত হচ্ছে? 2, নিচে কত আসছে? 1।
তার মানে আমাদের যে 2/1, অর্থাৎ এখানে তুমি যে 2/1 লিখে শুধু 2 লেখো, তাহলে অ্যান্সারটা আসতেছে অর্থাৎ 2 আসতেছে। তাহলে লঘুকরণ করে আমাদের রেজাল্ট আসলো কত? 2 অথবা 2/1। লঘুকরণ অথবা ওটা হচ্ছে লঘুকরণ। এটাকে যে যখন মিনিমাইজ করে যে মানগুলো কমন আছে ওগুলো তুমি কেটে দিবা, পরে ফিনিশিং যে মানটা আসবে, একদম ছোট মানটা আসবে, ওটার নাম হচ্ছে তোমার লঘুকরণ। আর যে ভগ্নাংশটা আসবে ওই ভগ্নাংশটা এমন হতে হবে লব হরের মাঝে আর কোনো কিছু কমন থাকতে পারবে না। আমি এটা তো সাধারণ ভগ্নাংশ, আমি তোমাকে একটু আমরা একটা বীজগাণিতিক ভগ্নাংশের মাধ্যমে দেখব। যেমন ধরো আমি দিলাম একটা জায়গায় 2a - 3b, আর নিচে দিলাম 4a² - 9b², এমন দিলাম। খেয়াল করো, এটা বীজগণিতীয় ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে তোমাকে বলছে লঘুকরণ করো অথবা লঘিষ্ঠকরণ ভগ্নাংশে তুমি প্রকাশ করো। তো তুমি তো আগেই শুনছো যে লঘুকরণ মানে কি, একে যত মিনিমাইজ করা যায়, যত কাটাকাটি করা যায় কাটতে হবে। একদম ছোট, এমন ছোট হইতে হবে যে লব হরের মাঝে আর কোনো কিছু তোমার কমন থাকা যাবে না, কোনো কিছু মিল থাকে, এক ছাড়া আর কোনো কিছু গুণনীয়ক তোমার থাকবে না। তাহলে দেখি আমরা এখানে কিছু কমন আছে কিনা। তুমি দেখেন এখানে মাইনাস আছে, যখন মাইনাস থাকবে আর এই দুইটা পদকে যদি হোল স্কয়ার বানানো যায়, আমরা এটা পঞ্চম অধ্যায়ের এই বেসিকগুলো কিন্তু আমরা পড়ে আসছি। মাইনাস আছে, তুমি এখানে কিন্তু হোল স্কয়ার বানাতে পারছো। দেখো যে 4a² কে যদি হোল স্কয়ার বানাও তাহলে কি আসবে? 2a হোল স্কয়ার। আবার 9b² যদি হোল স্কয়ার বানাও তাহলে কি আসবে? 3b এর হোল স্কয়ার। আর উপরে কি আছে? 2a - এর 3b। তুমি দেখো যে a² - b² এর সূত্র ফেলা যায়, মাইনাস যেহেতু আছে, a² - b² এখানে কোন সূত্রটা ফেলবা? আমরা জানি কাটাকাটি করতে তোমার সুবিধা হবে গুণ অবস্থায় যখন থাকবে, গুণ অবস্থায় থাকলে কাটাকাটি করা সহজ হয়। আর এখানে তুমি ওই সূত্রটা ফেলবা যে a² - b² একটা সূত্র জানা ছিল, a² - b² এর গুণ অবস্থায় একটা সূত্র, কি সূত্র বলতো? যে উৎপাদকের সূত্র a + b * a - b। কারণ এই যে দেখো এখানে গুণ অবস্থায় আছে, উৎপাদকের সূত্র আমরা জানি গুণ অবস্থায় আসবে, তাহলে আমাদের এখানে ফেলতে হবে এটাকে মনে মনে a ধরতে হবে a² মাইনাস এটাকে মনে মনে তোমাকে b ধরতে হবে, তাহলে হবে b²। a² - b² সূত্রটা কি হলো? a + b * এই যে a + b লিখলাম, 2a হচ্ছে a মাইনাস 3b হচ্ছে b, লিখে ফেললাম a + b * a - b, আর উপরে যা ছিল তাই লিখবো। দেখো তো এই যে উপরে নিচে যে লব হরের মাঝে কোনো কমন কিছু আছে কি? হ্যাঁ আছে। কোনটা? এই যে এই মানটা এবং যে এই মানটা। আমি কেটে দিলাম, কিন্তু কাটাটা কিন্তু না, তোমার এমনিতে রেখে দিবা, তুমি এমনি মিনিমাইজ করে ডিরেক্ট রেজাল্টটা লিখে ফেলবে, এটাই সবচেয়ে সুন্দর হয়। তো তোমার যদি বুঝতে সুবিধা হয় যে না কাটলে আমার সুবিধাজনক মনে হচ্ছে, তাহলে তুমি কাটতে পারো। তাহলে এই যে অংশটা মিল আছে এটা কেটে দিলাম, তাহলে উপরে কি রইলো? কিছুই নাই, 1, আর নিচে যে মানটা আছে সেটা লিখে দাও, 2a প্লাস কত আসছে? 3b। এখানে এই যে মানটা আসলো এটাই হচ্ছে আমাদের এই ভগ্নাংশের লঘুকরণ, অর্থাৎ এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখো ভগ্নাংশটা এমন ভাবে আসছে তার মাঝে আর কোনো কিছু এক ছাড়া, 1 ছাড়া আর কোনো কিছু তোমার কমন নেই এখানে। এর নাম হচ্ছে তোমার লঘুকরণ বা লঘিষ্ঠকরণ ভগ্নাংশ। এখন আমরা বই থেকে কিছু অঙ্ক করব। হ্যাঁ, দেখো আমি এখানে দুটো প্রশ্ন লিখলাম, একটা হচ্ছে উদাহরণ 1, তোমার বইয়ের যে 6.1 আছে সেই 6.1 এর উদাহরণ 1 একটা অঙ্ক ছিল 4a² bc বাই হচ্ছে 6ab² c, একে লঘুকরণ করো। আর উদাহরণ 2 ছিল এরকম যে 2a² + 3b বাই হচ্ছে 4a² - 9b² একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো বা লঘুকরণ করো, তাকে মিনিমাইজ করতে হবে। তো দেখো আমাদের যে মূল ডাকটা যদি আমরা লিখি যে 4a² bc বাই হচ্ছে 6ab², লঘুকরণ বা লঘিষ্ঠকরণ হিসাব কিন্তু তোমাকে মিনিমাইজ করতে হবে, যত কিছু কমন আছে সব তোমাকে কাটতে হবে। তো দেখি আমাদের কি কি কাটা যায়। 4 আছে কি, তুমি একটু ছোট করে লিখলে কিরকম আসবে? 2 × 2, a² কটা আছে? 2টা, a × a, আর b তুমি সরাসরি একটা আছে একটা লিখে দাও, c একটা আছে তুমি একটা লিখে দিছো। 6 কে কিভাবে ভাঙা যায়? যে 2 × 3, এ তো একটাই আছে আর বি কটা আছে তোমার? 2টা, তাহলে গুণন দিয়ে একটা বি লিখবা আর একটা বি লিখবা, গুণন টু সি। তুমি দেখো এখানে কমন কি কি অংশ আছে, তুমি সেগুলোকে মিনিমাইজ করে ডিরেক্ট লিখে ফেললেই ভালো হয়। আর তুমি যদি কাটতে চাও তাহলে কাটতেও পারো, সেটা হচ্ছে সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন হচ্ছে মিনিমাইজ করে এমনি মানগুলো লিখে ফেলবো। যেমন 2 আর 2 তুমি কেটে দিলে, এখানে থাকবে কি? উপরে থাকবে 2, নিচে থাকবে 3, 3 লিখে ফেললাম। এখন দেখো যে স্কোয়ার তুমি যদি কাটো তাহলে এরকম করে কেটে দিবা, স্কোয়ার কাটা, এখান থেকে বি আর বি কাটা, সি আর সি কাটা। তো কাটার পরে কি কি অবশিষ্ট আছে সেই অবশিষ্ট মানগুলো তুমি রেখে দিবা। তাহলে এখানে 2 আছে আর এ আছে, এখানে মিনিমাইজিং মান কি আছে? দেখো 3 আছে আর বি আছে, আর কোনো কিছু অবশিষ্ট নাই। এখন এমন একটা ভগ্নাংশে রূপান্তর হলো যেখানে এক ছাড়া আর কোনো কিছু কমন নেই। এগুলো তোমার শর্ট কোয়েশ্চেন অথবা সৃজনশীল প্রশ্নের ক প্রশ্ন আসতে পারে, আর এমসিকিউ তো আসবে। এই হলো আমাদের লঘুকরণ বা লঘিষ্ঠকরণ হয়ে গেল। এখন দেখো এই ভগ্নাংশটা কি করা যায়, যে 2² + 3b বাই হচ্ছে 4²
9b স্কয়ার। তোমাদের মনে রাখা লাগবে যে লঘিষ্ঠকরণ যেহেতু তোমাকে ছোট করতে হবে, কাটাকাটি করে ছোট করতে হবে, আর কাটাকাটি করার প্রধান কাজই হচ্ছে যে ওখানে তোমাকে কি করা লাগতে পারে, যে মিডিল টার্ম করা লাগতে পারে, তোমাকে কমন নিয়ে সূত্র ফেলা লাগতে পারে, অথবা শুধু কমন নেওয়া লাগতে পারে, অথবা ডিরেক্ট সরাসরি তোমার সূত্র ফেলা লাগতে পারে। যেমন দেখো এখানে মাইনাস আছে, যখনই মাইনাস থাকবে তুমি খেয়াল করবে, আমরা 5 থেকে এগুলো শিখে আসছি উৎপাদকের বিশ্লেষণের হিসাবগুলো, যে উৎপাদকের একটা সূত্র আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যে a প্লাস b ইনটু a মাইনাস b কোন অবস্থায় যেহেতু আসে তুমি দেখাই না হোল স্কয়ার বানানো যায় কিনা, 4a স্কয়ার কে 2 এর হোল স্কয়ার বানানো যায়, এরকম পড়ে যে 2 এর হোল স্কয়ার বানানো যায়, আবার 9b স্কয়ার কে কি বানানো যায়, 3b এর হোল স্কয়ার বানানো যায়। যখন a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে আসবে তখন ওই জায়গাতে তুমি কি লিখতে পারবা, যে a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে লিখলাম a প্লাস b ইনটু হচ্ছে তোমার a মাইনাস b, এই লিখলাম নিচের অংশটা। উপরের অংশে কি করা যায় দেখো, কিন্তু মাইনাস নাই, উৎপাদকের সূত্র আমাদের অন্যতম একটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই জন্য নিচে এরকম সূত্র পেলাম, কিন্তু উপরে একটা হোল স্কয়ার আছে, কিন্তু এটা হোল স্কয়ার বানানো যাবে না, কারণ এখানে 2 আছে, আর এখানে হোল স্কয়ার নাই, আর মূল কথা হচ্ছে এখানে তোমার মাইনাসও নাই। এখন তোমাদের কি কাজ করা যায় দেখো, যে তাহলে দেখো শুধু কমন নেওয়া যায় কিনা, যে দেখলাম এখানে 2 আছে এখানে 3, এটা কমন না, স্কয়ার আছে আর এ আছে, এর মধ্যে কমন নেবা কোনটা তুমি বলো তো, ছোটটা। কমন নেওয়ার সময় ছোট অংশটা কমন নিতে হয়। কমন নিলাম এই এর যে কমন নিলে এদের ভাগ করে দাও, 2 স্কয়ার যখন ভাগ করবা রেজাল্ট কি থাকবে, 2a, এই যে লিখলাম 2a, এই যে প্লাস প্লাস লিখে দাও, যেটা কমন হিসেবে দেখুন ভাগ করে দিতে হবে, যেটা যখন ভাগ করলাম তখন এ কাটা যাবে, থাকবে কি 3b, এই যে লিখে ফেললাম 3b। ঠিক এখানেও আমরা ওই মানটা লিখবো। এখন দেখো উপরেও একদম তোমার যে যে কাজ করা প্রয়োজন ছিল সেটা করলাম, আবার নিচেও ফিনিশিং এটা কাজ করলাম, এরকম আসলো। এখান থেকে আমরা যে কোনো মিল আছে কিনা দেখো তো, যে 2a প্লাস 3b, 2a প্লাস 3b মিল আছে, এই মিলটা কেটে ফেলার পর যা রইল এর নামই হচ্ছে তোমার লঘিষ্ঠকরণ বা লঘুকরণ। একইভাবে আমাদের বইয়ে আরো বেশ কিছু অঙ্ক আছে, তোমাদের 6.1 1 নাম্বার অঙ্ক, মানে 1 নংয়ের অঙ্কগুলো সবগুলো লঘিষ্ঠকরণ বা লঘুকরণ একইভাবে তোমাকে করতে হবে। যেগুলো রাশি থাকবে তোমাকে এভাবে সরাসরি করতে হবে, আর যে এক পদ বিশিষ্ট যে রাশিগুলো আছে সেগুলো এরকম করে তোমার ভেঙে ভেঙে কাজ করতে হবে। কিন্তু যদি এরকম করে তোমার 2 পদ বা 3 পদ থাকে, বিশেষ করে 2 পদ থাকে, তখন কিন্তু এরকম দেখবা যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা পড়ে কিনা, অথবা মিডল টার্ম করা যায় কিনা, অথবা কমন নিয়ে কাজ করা যায় কিনা, যে কমন নিলে দেখলাম যে সেটার সাথে মিল আসবে, হ্যাঁ আসবে, তাহলে তুমি অবশ্যই তোমার কমন নিতে হবে। এখন লক্ষ্য করো যে এখানে বেশ কয়েকটা অঙ্ক ডাক লেখা আছে, সেটা হচ্ছে 6.1 এর 6 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং হচ্ছে 10 নাম্বার। এই 4টা অঙ্কই কিন্তু তোমার লঘিষ্ঠকরণ বা লঘুকরণ করতে তোমাকে বলা হয়েছে। ঠিক একইভাবে আগের মতো করে আমরা চিন্তা করে দেখবো, যদি দুপদ উপরে দেখলাম নিচেও দুপদ আছে, নিচে যেহেতু মাইনাস আছে দেখি তো আমরা দুই জায়গায় হোল স্কয়ার করা যায় কিনা, কারণ তুমি জানো 1 এর উপরে স্কয়ার প্রয়োজন তুমি স্কয়ার দিতে পারবা, 3 প্রয়োজন তুমি 3 দিতে পারবা, কিউব দিতে পারবা, 4 প্রয়োজন 4 দিতে পারবা, 1 এর উপরে যত কিছুই দাও সেটা রেজাল্ট কিন্তু তোমার 1। সেই জন্য আমি দেখলাম এখানে শুধু 1 আছে, তুমি যদি 1 এর উপরে স্কয়ার কল্পনা করো মানে তো কোনো পরিবর্তন হবে না, স্কয়ার আনলে কি হবে, যেখানে মাইনাস আছে, আবার দেখলাম 4b স্কয়ার, একে কি তোমার হোল স্কয়ার বানানো যায় কিনা দেখো, যে 4 এ তুমি রুট ওভার চাপ, 4 এ যখন তুমি রুট ওভার চাপা তখন রেজাল্ট আসবে কত দেখো তো, 2। আবার এই 2 স্কয়ার যদি স্কয়ার চাপ, স্কয়ার করো 2 স্কয়ার করতে কিন্তু 4 আসবে, একই কথা, অর্থাৎ রুট ওভার 4 রুট ইকুয়াল টু 2, অথবা 2 স্কয়ার ইকুয়াল টু তাহলে কত আসবে, 4 আসবে। তাহলে আমরা দেখবো যে আমাদের হিসাবটা হচ্ছে এমন, যে রুট ওভার বর্গমূল, 4 এর বর্গমূল তাহলে কত 2, আবার 2 এর বর্গ সমান কত 4, সেই জন্য অবশ্যই তাহলে এটাকে আমাদের হোল স্কয়ার বানানো যাবে, 2b এর হোল স্কয়ার হয়ে গেল। এখন তুমি নিচে দেখতে পাচ্ছ যে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র পড়ে গেছে, কিন্তু উপরে কি কোনো কাজ করা যায়, কমন নেওয়া গেলে কমন নিবা, মিডল ফ্যাক্টর করা লাগলে মিডল ফ্যাক্টর করবা, অথবা কমন নিয়ে যদি সূত্র ফেলা লাগে ওটা তোমাকে করতে হবে। তো দেখলাম উপরে কোনো কিছু সূত্র পড়ার সম্ভাবনা নাই, কিন্তু কমনের একটা অংশ সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 2, এখানে 4, কমন অংশ কত এখানে তাহলে বলো, 2 আর 4 এর মাঝে কমন অংশ কত, 2 দিয়ে 4 এ ভাগ করে যায়, তাহলে 2 হচ্ছে তোমার কমন অংশ। আরো কোনো কিছু আছে কিনা একটু দেখো, এখানে এ আছে, এখানে এ আছে, তো এটা হচ্ছে তোমার কমন অংশ, তো 2a হচ্ছে কমন অংশ, এই পুরো রাশিতে 2a কমন অংশ। এই যে কমন অংশটা আছে দেখো, এদের ভাগ করে দাও, 2 এর দ্বারা যখন এই 2a কে ভাগ করবা রেজাল্ট কত হবে 1, লিখে ফেললাম 1, এখানে মাইনাস ছিল এই দিলাম মাইনাস। এখন এই 2a দ্বারা 4ab কে ভাগ করো তাহলে কত আসবে বলো তো, যে 4ab কে 2a দ্বারা যখন ভাগ করবা, এ কাটা 2 দ্বারা যখন 4 এ ভাগ করবে তখন 2, আর উপরে b আগে থেকে ছিল, অর্থাৎ রেজাল্ট হচ্ছে তোমার 2b। এখন দেখো নিচে সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। আর উপরে কি আছে, উপরে কোনো কিছু করা যায় না, অলরেডি আমরা কাজ করে ফেলছি। এখন তুমি দেখো যে পুরো মিল আছে কিনা, উপর নিচে দেখলাম এই মাইনাসের মানটা মিল আছে, মাইনাসের রাশিটা মিল আছে, আর কোনো কিছু কি মিল আছে না, তাহলে আমাদের যে রেজাল্টটা আসলো যে 2a/1 প্লাস
2b। এই হলো আমাদের মিনিমাইজিং যে মানটা বা লঘিষ্ঠ করণের মানটা, এটা আমাদের অ্যান্সার হবে। এখন দেখো আমাদের এখানে পরবর্তী যে 8 নম্বর অঙ্কটা, এটা আমরা বলছে স্কোয়ার প্লাস 4 প্লাস 4, নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস 4। তুমি খেয়াল করবা 3 পদ বিশিষ্ট যখন থাকবে, যে তুমি কি আপাতত সংক্ষেপে আমি বিষয়টা বলি যে স্কোয়ার এখানে যা আছে এর উপরে পাওয়ার কিন্তু তোমার 2। পরেরটা খেয়াল করো, এখানে কিন্তু এর পাওয়ার কত আছে 1। এখানে পাওয়ার যত থাকবে পরে যদি তার পাওয়ার অর্ধেক হয়ে যায়, অর্ধেক মান হয়ে যায়, অর্থাৎ ধরো আমি এমন করে যদি বোঝাই যে এক জায়গায় টু দি পাওয়ার 4 আছে, পরের যে পদটা এখানে সহগ কত সেটা দেখার বিষয় না, তুমি দেখবা যে চলকের পাওয়ারটা কত স্কোয়ার, প্লাস এখানে ধরো আমাদের মান আসলো 4। হ্যাঁ, অথবা তুমি এখানে 3 এখানে 3 দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিলাম। তাহলে এখানে দেখো তুমি শুধু দেখবা যে চলকের পাওয়ার এখানে 4 আছে, এখানে চলকের পাওয়ার কত আছে 2, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। আবার শেষে কি আছে, একটা ধ্রুবক মান আছে, ধ্রুবক একটা সংখ্যা আছে। যে ধ্রুবক মান আছে, আবার এখানে যে চলকের পাওয়ার যত ছিল এই মাঝখানে গিয়ে তার অর্ধেক হয়ে গেছে, শেষে কিন্তু একটা ধ্রুবক সংখ্যা আছে। তাহলে আমরা কি বলবো, মিডিল টার্মের শেপ বা মিডিল ফ্যাক্টর করা লাগবে এখানে। হ্যাঁ, মিডিল টার্ম দেখো তো এখানে যে তাহলে একইভাবে এখানে আসছে কিনা, পাওয়ার 2 ছিল, এখানে কত 1 আছে, তাহলে আমরা বুঝবো উপরে যে রাশিটা আছে এটা একটা মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্মের একটা শেপে দেওয়া আছে। এটাকে তোমার কাজ করতে হবে, মিডিল টার্ম যেভাবে আমরা করি ওই নিয়ম অনুযায়ী করতে হবে। যদি তুমি দেখো যে না অনেক জায়গায় মিডিল টার্মও করা যায়, সূত্রও ফেলা যায়, তো তুমি যে কোনোটা করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি মিডিল টার্মের নর্মাল ফর্মেট, সেই জন্য আমি এরকম চিন্তা করছি এটা আবার সূত্রও কিন্তু পড়বে, তুমি চাইলে সূত্রও ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখলাম আমরা এই অঙ্কটা করার সময় মিডিল টার্ম করতে গেলে তুমি জানো কত, ধ্রুবক সংখ্যাটাকে ভাঙতে হয়, ধ্রুবক সংখ্যাটাকে ভেঙে মাঝখানে একটা যোগ বিয়োগ করে তোমাকে মিলাইতে হবে। তাহলে যেমন 4, এটা কিন্তু আমরা 5/3 করে আসছি, 5/3 আমাদের 5.3 এই মিডিল টার্মটা ছিল। তারপর আমি যদি একটু বলি 4কে ভেঙে, 4কে কিভাবে ভাঙা যায় বলতো, 4 আর গুণন 1, অর্থাৎ 4কে 4 আর হচ্ছে 2 দুগুণে 4। তুমি কোন ভাঙাটা নিবা এখানে বলতো, যে 4কে 4 নিবা নাকি 2 দুগুণে 4 নিবা, তোমার যেটা মিলবে তুমি ওটাই নিতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে যোগ বিয়োগ করে তোমার মাঝখানটা মিলতে হবে। তুমি যদি 4 আর 1 নাও, তাহলে 4 যদি মাইনাস রাখো বা এটাও মাইনাস রাখো, তাহলে হবে 5। অথবা এই 4কে মাইনাস রাখলে এটাকে প্লাস রাখলা, তাহলে হবে -3। তাহলে দেখলাম আমাদের কিন্তু এখানে 4 আছে, তাহলে এটা মিলবে না। এখন তুমি যদি 2 2 2 নাও, তাহলে আমার দেখলাম এখানে 4 আছে, আমি যদি 2 প্লাস এর নেই আবার ওই 2টাও প্লাস নেই, তাহলে কিন্তু 4 আর 4 মিলে যাবে। তখন এখন দেখ এরকম করে লিখতে হবে যে স্কোয়ার, আমি যেহেতু ভাঙাটা যেহেতু 2 আর 2 নিচ্ছি, আর এখানে যে চিহ্নটা থাকবে প্রথম অবস্থায় এই চিহ্নটা তুমি দিয়ে দিবে। তাহলে 2 দুগুণে 4, প্রথম সংখ্যাটা আমি 2 নিলাম, আর এখানে যে চলকটা থাকবে এই চলকটা তোমাকে দিতে হবে, এই যে চলকটা দিয়ে দেবো। এখন তুমি সবসময় এখানে যে চিহ্নটা থাকবে তুমি কিন্তু এই চিহ্নটা এখানে নিলাম, নেওয়ার পরে এখন তাহলে তুমি বোঝো প্লাস করতে হবে নাকি মাইনাস করতে হবে, তোমার সেটা অবস্থার উপর ডিপেন্ড করবে। আমি যদি এটা প্লাসে নিয়ে নিলাম, তাহলে এখানে প্লাসের 2 অলরেডি চলে আসে, তোমার লাগবে কত, প্লাসের 4 তোমার লাগবে। এখন কি পরের যে আরো 2 বাকি আছে, এটা কি তুমি প্লাস নিবা নাকি মাইনাস নিবা? তুমি যদি মাইনাস নাও তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো তো, +2 আর -2 কাটা 0, কিন্তু এখানে তো 4 দরকার তোমার। সেই জন্য আমি দেখতেছি এই অবস্থায় আমার প্লাসের 2 হলো আমার অঙ্কের মানটা সঠিকভাবে মিলবে। তাহলে আমি এই জন্য ইচ্ছা করি আমি এখানে প্লাস দিচ্ছি, সেটা আমার অবস্থার উপর ডিপেন্ড করে। তাহলে দেখো 2টা +2a মানে যোগ করে কত হবে 4 হয়ে গেল, আর শেষে যে ধ্রুবকটা ছিল তুমি এটা হুবহু লিখে দেবে। এই হলো আমাদের মিনিট টার্মের হিসাবটা। তাহলে দেখো এখন তোমার এই যে সংখ্যাটা 2 দুগুণে 4 গুণ করে সেটা আসতে হবে, আর যোগ বিয়োগ করে তোমার মাঝখানেটা মিলতে হবে, এর নাম হচ্ছে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর। আমাদের উপরে কাজ হয়ে গেল। এখন দেখো নিচে, দেখো নিচে স্কোয়ার আছে, আর 4 এর কি স্কোয়ার বানানো যায়? হ্যাঁ যায়। তাহলে a স্কোয়ার 4 এর স্কোয়ার বানালে 2 স্কোয়ার। আমরা নিচে দেখতে পেলাম কিন্তু a স্কোয়ার মানে b স্কোয়ার মানে a প্লাস b ইনটু a মানে যে সূত্র পড়ে গেছে, যেটা লঘিষ্ঠকরণ আমাদের এখানে করতে হবে, মিনিমাইজিং আমাদের কাটাকাটির প্রয়োজন আছে, সেটা তুমি আবার নিচে সূত্র ফেলে দাও, a প্লাস b ইনটু কি হবে a মাইনাস b। আর উপরে মিডিল টার্ম যখন তুমি করবা তখন দেখো 4টা পদ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, তখন 2টা থেকে তোমার কমন নিতে হবে। প্রথম 2টা থেকে দেখো তো কি কমন আছে, a কমন আছে। কমনের অর্থ হচ্ছে তুমি জানো ভাগ করে দাও, ভাগ করে দিলাম তাহলে কত a, এখানে ভাগ করে দাও তাহলে কত থাকবে +2। এখানে কি কমন আছে, শুধু 2 কমন, তো 2 কমন থাকলে 2 কাটা যাবে, কত থাকবে প্লাস, এই 2 দ্বারা ভাগ করে দাও। এখন দেখলাম আমরা এখানে কি রইলো, যে a + 2, এখানে পদ কটা তাহলে বলো তো, পদ জানি আমরা আলাদা করতে হবে প্লাস মাইনাস দিয়ে, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, এই পুরোটা কিন্তু একটা পদ। এই পদ আর এই পদের মাঝে কমন কি জিনিস আছে দেখো তো, a+2 আর a+2, এই যে কমন অংশটা যদি মিল না থাকে, কোনো কমন অংশ কিছু যদি না থাকে, তুমি এটা মিডিল টার্ম তোমার ভুল হয়েছে এটা মনে করতে হবে। যখন মিডিল টার্ম করে কমন নেওয়ার পর তোমাকে দেখতে হবে যে a+2 আর a+2, এখানে যদি -2 আসতো, তাহলে তোমার এই মিডিল টার্মটা তোমার সঠিক হয় নাই।
তোমাকে সঠিক হতে গেলে অবশ্যই তোমাকে এই যে দুইটা পদ আসবে এই দুই পদের মধ্যে একটা কমন অংশ থাকতে হবে, মিল থাকতে হবে। তাহলে দেখলাম এখানে মিল আছে, কি মিল আছে বলতো দুই পদের মধ্যে? a+2। এখানে অবশিষ্টাংশ কি রইলো? এই যে লিখে ফেলবা, এখানে অবশিষ্ট কি রইলো? +2, তুমি দিয়ে দিবা +2। উপরে মিডিল টার্ম কমপ্লিট, নিচেরটা আমাদের আগে থেকে কমপ্লিট হয়ে গেছে, a+b * a-b। এখন দেখো উপরে যে দুটো উপরে বর্ণাংশটা এবং নিচের বর্ণাংশগুলোর মাঝে রাশিগুলোর মাঝে কোনো কিছু মিল আছে কিনা, দেখলাম এই রাশিটা মিল আছে, এটা কেটে দিব। এখন যে অবশিষ্টাংশ রয়েছে উপরে সেটা লিখবা, আর নিচে যে অবশিষ্টাংশ সেটা লিখবা, এর নাম হয়ে গেল লঘিষ্ঠকরণ। ঠিক একইভাবে আমরা 9 নম্বরটা একটু খেয়াল করব, যে উপরে দেখো a² - b² + b * a-b লেখা যায়, কিন্তু নিচে কি করব বলো তো? x + y এর হোল স্কয়ার, মানে a+b হোল স্কয়ার সূত্র যদি তুমি কল্পনা করো, a+b হোল স্কয়ার সূত্র সমান কি জানো তুমি বলো তো? a+b হোল স্কয়ার সমান সূত্র জানি আমরা a² + 2ab + b²। এটা কিসের সূত্র বলো তো? বর্গ নির্ণয়ের সূত্র। বর্গটা কেমন? যে উপরে হোল স্কয়ার থাকে তাকে পরে বড় করি, অর্থাৎ ছোট থাকে তাকে 3 পদ যুক্ত একটা রাশি বানায়, মানে বড় রাশি বানায়। গুণ অবস্থার কোনো বিষয় কিন্তু এখানে আসে না। তার জন্য তোমাকে এই যে বর্গ নির্ণয়ের যে সূত্রটা জানি, এখানে ফেলে কোনো লাভ হবে না, উপর নিচে মিল আসবে না, তুমি কাটাকাটি করতে পারবে না, লঘিষ্ঠকরণ তুমি করতে পারবে না, তোমার ব্যাঘাত ঘটবে। সেই জন্য তুমি এই সূত্রটা এখানে ফেলার কোনো প্রয়োজন নেই, এটা তুমি ফেলতে পারবে না, এটা আনতে পারবে না। তাহলে কি করা যায় এই ক্ষেত্রে? যে x + y হোল স্কয়ার যেখানে আছে তুমি একটা x + y লিখবা, ডট দিয়ে তুমি আরেকটা x + y লিখবা, এরকম। এখন দেখো কোনো কিছু মিল আছে কিনা, x + y দেখলাম মিল আছে, উপরে যা অবশিষ্টাংশ থাকবে তা লিখবা, নিচে যা অবশিষ্টাংশ তা লিখবা, এই হলো আমাদের লঘুকরণ হয়ে গেল। এখন দেখো এখানে যে মানটা অলরেডি তুমি এটা বুঝতে পারছো, যে এখানে 10 নম্বরটা যে হিসাবটা, এই 15 কে ভেঙে উপরের রাশিটা দিকে খেয়াল করো, যে x² + 2x - 15, এই 15 কে ভেঙে তোমার যোগ বিয়োগ করে কত বানাতে হবে? 2 বানাতে হবে। তো বলো তো বাংলাটা কত হতে পারে? ভাঙাটা কি হতে পারে একটু বলবো, এখানে ভাঙাটা কি হতে পারে? যে 15 কে ভেঙে 15 কে কত ভাবে ভাঙানো যায়? 15 কে 15, 3 × 5 = 15, 5 × 3 = 15, এরকম করে আমাদের দুইটা মানে নেওয়া যায়, 3 × 5 বা 5 × 3 = 15, আর হচ্ছে 15 কে 15। তো 15 কে 15 তো হবে না, তুমি বুঝতে পারছো, যোগ বিয়োগ করে আমাদের যেহেতু 2 মিলাইতে হবে, তো 15 এর সাথে 1 যোগ করলে 16 হবে, 15 থেকে 1 বিয়োগ করলে 14 হবে, তাহলে ওটা কোনো প্রশ্নই আসে না। আমাদের একটাই অপশন, সেটা হচ্ছে 5 × 3 = 15 বা 3 × 5 = 15। এটা যদি মিলাইতে যেতে দেখো তো, বড়টা যদি আমরা আগে নেই, বড়টা থেকে 5টা থেকে যদি 3টা বিয়োগ করে দিই, তাহলে আমাদের দুইটা মিলে যাবে। সেই জন্য একটা নর্মাল মিলিটাম যেভাবে আমাদের এই হিসাব করতে হবে, একইভাবে আমরা আনবো, যে x²। এখানে তুমি জানো আমি কিন্তু সবসময় এখানে যে চিহ্নটা থাকে এটা আগে লিখতে বলি, লিখলাম আমরা। তাহলে লেখার পরে এই দুটোর মধ্যে দেখো তো বড় কোনটা? 5। এই 5টা কিন্তু আমি এখানে অটো সবসময় বড়টা আগে লিখবো, আর এখানে x থাকলে x, a থাকলে a তুমি লিখবো। আমি বড়টা লিখলাম 5টা, কিন্তু আমার এখানে দরকার পড়ে 2টা, সেই জন্য তুমি 5টা দেখে ওইটা অবশ্যই তোমাকে কি করতে হবে? 3টা মাইনাস করতে হবে। তুমি যদি এখানে 8x প্রয়োজন হলে তাহলে কি করতা? 5x এখান থেকে যোগ দিয়ে দিতা 3x দিয়ে। যেহেতু আমার 2 দরকার, সেজন্য আমি 5x - 3x আমি আমার প্রয়োজনীয়তে লিখলাম, আর শেষে যে সংখ্যাটা যেভাবে আছে তুমি একইভাবে লিখবা। একইভাবে দেখো এখানে 20 আছে, 20 কে তুমি ভাঙাবা, কিভাবে ভাঙাবা? যে 10 × 2 = 20, 20 কে 20, আর 4 × 5 = 20, কোনটা মিলবে বলো তো? 4 × 5 = 20 যদি তুমি নাও, এখানে 9 প্রয়োজন, তুমি স্পষ্টই বুঝতে পারছো যে এখানে বড়টা আগে লিখবো আমরা 5, পরে হচ্ছে 4, 4 × 5 = 20, গুণ করে 4 × 5 = 20, আবার যোগ বিয়োগ করে মাঝখানেটাও মিলতেছে। ঠিক একইভাবে তুমি এখানে কাজটা করে দিবা, যে এখানে মান আমাদের কি x কমন যাবে, x + 5 আসবে, মাইনাস এই জায়গায় দেখো মাইনাসের এই শেষে দুইটা পদে কিন্তু মাইনাসের দিয়ে কমন আসবে, তারপর থাকবে x + 5, আর এখানে x কমন যাবে, x + 5 আসবে, আর এখানে 4 কমন আসবে, x + 5 আসবে। দেখো উপরে যে রাশিটার মাঝে দুইটা পদ আছে, তার মধ্যে x + 5টা তোমার কমন আছে, তুমি লিখে ফেলবা, এই কমন অংশটা আগে লিখবা x + 5, তারপর অবশিষ্টাংশ কি হলো x, এখানে -3 এর সাথে অ্যাটাচ করে দাও, x - 3। আবার নিচে কি আছে দেখো x + 5, হ্যাঁ x + 5 তো কমন অংশটা আছে, এটা নিয়ে নাও। অবশিষ্টাংশ কি হলো? এখানে x, এখানে +4, অর্থাৎ হলো x + 4। এখন দেখো উপরে এবং নিচে দুইটা রাশির মাঝে রাশি অবশ্য 4টা হয়ে গেছে, এগুলোর মধ্যে কোনো কিছু মিল আছে কিনা, তাহলে x + 5, x + 4। এরপর যে অংশটা অবশিষ্ট হলো x - 3 বাই হচ্ছে x + 4, ওটা তোমার অ্যান্সার আসবে বা রেজাল্ট আসবে। এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল বেসিক সমূহ এবং বইয়ের অঙ্ক সমূহ। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আজকের ক্লাসে যদি কোনো অংশ তোমার বুঝতে অসুবিধা হয়, বা কোনো অঙ্ক বুঝতে তোমার অসুবিধা হয়, বা কোনো কিছু তোমার অস্পষ্ট থেকে যায়, অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাও। আমি প্রত্যেকটা ক্লাসের যে প্রবলেমগুলো তোমাদের আসবে ওগুলোর উপর ভিত্তি করে একটা প্রবলেম বেসড ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দাও এবং শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আর এমন সহজ গণিত ক্লাস নিয়মিত পেতে তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ফেসবুক হয় তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো।
মনে রাখবে, আমার লক্ষ্য শুধু তোমাকে অঙ্ক শেখানো নয়, গণিতের সব বিধি দূর করে শেখার আত্মবিশ্বাস গড়ে তোলা। চলো গণিতকে সহজভাবে বুঝি এবং আত্মবিশ্বাসের সঙ্গে শিখি। আর নয় গণিত ভিত্তিক, গণিত হোক ভালোবাসার বিষয়। ধন্যবাদ। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ সে পর্যন্ত তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।